নমস্কার, হেল্পলাইনের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজ এই আলোচনায় আপনাদের সঙ্গে থাকছি আমি অভিনন্দা। বর্তমান সময় দূষণ যে কত বড় এক নীরব মহামারীর ভূমিকা পালন করে আপনি আমি ভালো মতোই সেটা জানি। তবে এতদিন পর্যন্ত আমরা হেল্পলাইনে আপনারা সকলেই যারা নিত্য দর্শক তারা জানেন যে বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত টিপস দিয়ে থাকেন ডক্টরসরা। তবে আমরা হেল্পলাইনের অনুষ্ঠান দেখে বা ডক্টরসদের টিপস শুনে মোটামুটি তো সবই বুঝতে পারি যে আমাদের কি কি করা উচিত বা কি কি করা উচিত নয়। তবে যারা শিশু রয়েছে, যারা বাচ্চা রয়েছে, তারা তো বুঝবে না, বা তাদের কোনো সমস্যা হলে তারা তো সেভাবে যারা মুখ ফুটে বলতে পারে না, যারা একেবারেই ছোট, তাদের জন্য কিন্তু তাদের বাবা মায়েদের বুঝতে হবে, তাদের বাবা মায়েদের অনেকটা বেশি সচেতন হতে হবে। তো আজকের বিষয় দূষণ, এবং এই দূষণের প্রভাবে শিশু যারা রয়েছে, বাচ্চারা রয়েছে, তাদের কি কি রোগ হতে পারে, আর সেই রোগ হলে কিভাবে বুঝবেন, আগে থেকে কি কি লক্ষণ রয়েছে, যাবতীয় এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করব। আজকে আমাদের সঙ্গে রয়েছে ডক্টর রোহিত কাপুর, ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথের শিশু রোগ বিশেষজ্ঞ। ডক্টর, আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমেই যে প্রশ্ন আপনার কাছে রাখবো যে দূষণ, বিভিন্ন দূষণ, যেমন বায়ু দূষণ, শব্দ দূষণ, জল দূষণ, বিভিন্ন দূষণ আমরা জানি। তবে এই দূষণ বাচ্চাদের জন্য কতটা ভয়াবহ, কি কি রোগ হচ্ছে এর ফলে, বা দূষণ আসলে কি? দেখুন, এখন ঠান্ডার সময় মেনলি আমরা সব জায়গায় দেখছি আর কি, খুব বেশি স্মগ হয়ে রয়েছে আর কি সব জায়গায়। কিন্তু পলিউশন লেভেল, মেনলি এয়ার পলিউশন, এটা কিন্তু বায়ুটা খুব আমাদের বিশ্বের মতন হয়ে গেছে। কোন আজকেও আমি এখানে আসতে আসতে দেখছিলাম আমাদের কিন্তু এখানে যে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, ওটা কিন্তু 200-র উপরে। আমরা সব জায়গায় দেখছি দিল্লি নিয়ে এত বেশি আমরা কথা বলছি আর কি, সব ন্যাশনাল টিভিতে দিল্লি নিয়ে এত আলোচনা হচ্ছে, কিন্তু কথা হচ্ছে এখানেও কিন্তু কলকাতার আশেপাশেও কিন্তু এয়ার পলিউশন লেভেল খুব বেশি। এবার এটার জন্য কিন্তু মা বাবারা আমাদের কাছে যে আসছেন লাস্ট 2 থেকে 3 সপ্তাহের মধ্যে, মেন বাচ্চাদের কিন্তু নিঃশ্বাস নেওয়ার প্রবলেম বা বারবার করে সর্দি কাশি জ্বরের প্রবলেম হতে পারে আর কি। এখানে দুটো কারণ, একটা হচ্ছে যাদের অ্যালার্জি টেন্ডেন্সি অলরেডি বেশি আছে, যাদের অলরেডি একটা অ্যাজমা বা অ্যালার্জিক ব্রঙ্কাইটিসের একটা সমস্যা আছে, এই সময় কিন্তু ওদের কিন্তু রাত্রিবেলা বা সন্ধ্যেবেলা বা সকালের দিকে একটু শ্বাসকষ্টর মতন শুরু হতে পারে। এই জন্য যাদের বাড়িতে এরম বাচ্চারা আছে, যাদের কিন্তু বারবার করে শরীর খারাপ হয়, ইনহেলার ব্যবহার করতে হয় আর কি, এদের নিয়ে কিন্তু খুব বেশি সচেতন থাকা কথা। যেহেতু যে কোনো সময় শরীর খারাপ হলে হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। এর সাথে রিপিটেড ভাইরাল ইনফেকশন, বারবার করে একটা সর্দি কাশি জ্বর হচ্ছে, এটা কিন্তু বাচ্চাদের দোষ নয়, বাবা মার দোষও নয়, ডাক্তাররাও কিছু করতে পারবেন না। কেন কি, এই যে একদিন ঠান্ডা পড়ছে আর কি, তারপরে একটু গরম পড়ছে, একটু ঘামছে বাচ্চারা, বা বাচ্চারা যে বাইরে যাচ্ছে, বাইরে এই যে ধুলো বালি নিঃশ্বাসের মধ্যে যাচ্ছে, এখান থেকে কিন্তু বারবার করে সর্দি কাশি জ্বর হতে পারে, বডির ইমিউনিটি সিস্টেমটা উইক হয়ে যেতে পারে, তার ফলে কিন্তু বাচ্চারা বারবার করে ভুগতে পারে। একটু বাচ্চাদের অর্থাৎ এই বায়ু দূষণের ফলে শিশুদের কোন কোন শ্বাসতন্ত্রের বেশি রোগ দেখা যায়? মেনলি তো আমি যেটা বললাম আর কি, এই বায়ু দূষণের জন্য বারবার করে রিপিটেড বুকেট ইনফেকশন হতে পারে, তার সাথে রিপিটেড এই সিজনে কিন্তু অ্যাজমা অ্যাটাক হতে পারে। এই বায়ু দূষণের জন্য কিন্তু আমরা যেটা দেখছি লাস্ট কয়েকদিনের জন্য, অনেকগুলো বাচ্চার কিন্তু চোখের ও প্রবলেম হচ্ছে আর কি। অনেক বাচ্চারই বলছে চোখ জ্বালা করছে, বারবার করে চোখ লাল হয়ে যাচ্ছে, বা চোখ দিয়ে জল পড়ছে। ছোট বাচ্চারা তো কমপ্লেন করতে পারে না, বড় বাচ্চারা যারা স্কুলে যায় তারা হয়তো বলছে কি চোখ জ্বালা করছে, আঙ্কেল আমাদের কাছে এসে বলছে চোখ জ্বালা করছে। কিন্তু ছোট বাচ্চাদের চোখে একটু পিছুটি কাটা বা চোখ লাল হয়ে যাওয়া, বা বারবার করে ওরা চোখ ঘষতে থাকে আর কি, চোখের যেটা অ্যালার্জিক কনজাংটিভাইটিস, এটা কিন্তু এই যে ওয়েদারটা আছে, ওয়েদারের জন্য, প্লাস যে পলিউশন আমাদের চারপাশে আছে তার জন্য। এর ছাড়া আর কি নাকের অ্যালার্জি, এটা বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস, যেহেতু ধুনো, স্ট্রং স্মেল, সিগারেট, এইগুলো কিন্তু নাকের মধ্যে গেলে বারবার করে একটু নাকটা বন্ধ হয়ে যেতে পারে, নাকে অ্যালার্জি হতে পারে। তখন আমাদের যে নাকের মধ্যে টার্বিনেট বলে একটা জায়গা আছে, ওটা একটু বড় হয়ে যায়, নাকটা ব্লক থাকে। এই জন্য দেখবেন রাত্রিবেলা ছোট ছোট বাচ্চারাও কিন্তু মুখ খুলে ঘুমোচ্ছে, বা আমাদের বড়দের মতো নাক ডাকছে। আর সকালে যখন উঠছে, যখন নাক ডাকা মানেই হচ্ছে ওর বডিতে কিন্তু ঠিক করে অক্সিজেন পৌঁছচ্ছে না। সকালে যখন উঠছে ওরা স্কুল যেতে চাইছে না, কেন কি ওদের বডিতে ঠিকঠাক করে রেস্ট পায়নি বলেই বাচ্চারা সকালে উঠলেও টায়ার্ড লাগে, বা বাচ্চারা সকালে উঠলেও বারবার করে হাই তুলতে থাকে, ইয়নিং হয় বারবার করে। এটা এই জন্য যে রাত্রিবেলা নাকটা যে বন্ধ থাকে, তার জন্য কিন্তু বারবার করে
ওদের অক্সিজেন লেভেলটা বডিতে হয়তো কমে যেতে পারে, আর ওদের অ্যাডিকুয়েট অক্সিজেন বডিতে না পৌঁছলে, ব্রেনে না পৌঁছলে ওদের কিন্তু এই একটা সব সময় ক্লান্তির একটা ব্যাপার থেকে যায় শরীরে। তবে এই এই দূষণের ক্ষেত্রে বাচ্চাদের শারীরিক এবং মানসিক ভাবে কি কি প্রভাব দেখা দিতে পারে তাদের গ্রোথের ক্ষেত্রে? দেখুন, একটা ব্যাপার আছে, বারবার করে যদি বাচ্চার সর্দি কাশি জ্বর হয় বা বাচ্চার বারবার করে শরীর খারাপ হয়, তাহলে কিন্তু একটা গ্রোথ পিছিয়ে পড়বেই আর কি। কেন কি, বারবার করে যদি আমাদের যখনই একটা জ্বর হলো বা একটা ইনফেকশনের সাথে আমার লড়াই করতে হলো, তখন কিন্তু যে এনার্জিটা আমার শরীর বডিকে গ্রোথ দেওয়ার জন্য ইউজ করতো আর কি, ওই ইনফেকশনের সাথে ওই এনার্জিটা ফাইট করার জন্য ইউজ করে আর কি। ইনফেকশনের সাথে যখন ফাইট করার জন্য ইউজ করে, তখন ওই এনার্জিটা আমাদের বডিতে গ্রোথ হয় না। হয়তো দেখা যায় বাচ্চারা ওয়েট গেইন করেছিল ভালোই, একটা সর্দি কাশি হলো বা বারবার করে জ্বর হলো, ওয়েট খুব একটা বেশি বাড়লো না বা ওয়েট লস হয়ে যেতে পারে। উল্টো আপনি যেটা বললেন, মানসিক একটা চাপ, বারবার করে যদি স্কুল মিস হয়, স্কুল থেকেও একটা চাপ আসতে পারে। এখন বড় বাচ্চারা, এখন সবাই জানে কি স্কুলের চাপ, পড়াশোনার চাপ কিরম আছে বাচ্চাদের উপর। যদি বারবার করে স্কুল মিস হয় বা এই এখন এক্সামের সিজন চলছে, এক্সাম যদি কেউ না দিতে পারে, সারা বছর বাচ্চা ভালো পড়াশোনা করেছে কিন্তু এখন শরীর খারাপের জন্য এক্সাম দিতে পারলো না, এটা কিন্তু একটা মানসিক চাপ হতে পারে। স্কুলে কয়েকটা বাচ্চা যারা যেতে পারছে না অনেকদিন ধরে, বা স্কুলে বন্ধু বান্ধবদের সাথে ওদের মানে রিউনিয়ন বা মেলামেশা হচ্ছে না, তার জন্য কিন্তু বাচ্চাদের কিন্তু মানসিক চাপও একটু পড়তে পারে। আর এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমাদের কাছে বাবা মা এসে বাবা মা বুঝতে পারে কি বাচ্চাদের একটু টেনশন হচ্ছে বা বাচ্চারা একটু অ্যানসিয়াস হচ্ছে, সব থেকে ভালো কিন্তু কাউন্সিলিং আমাদের দেশে বাবা মারাই করতে পারে। কেন কি, ওনারাই বাচ্চার সাথে 24 ঘন্টা আছেন, বাচ্চার মন ছোটবেলা থেকেই ওনারাই দেখছেন আর কি। এই জন্য কোনো যদি অসুবিধা মনে হয় পেডিয়াট্রিশিয়ানের কাছে নিয়ে আসবেনই, আর বাচ্চার সাথে একটু মন খুলে একটু সময় দিয়ে কথা বলার চেষ্টা করবেন। একদমই তাই। ডক্টর, উইন্টার পড়ে গিয়েছে, মোটামুটি আপনার চেম্বারে এখন কি ধরনের রোগ নিয়ে বাচ্চারা আসছে? কারণ শীতের সময় আরো বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। দেখুন, একটা তো আমি শুরুর দিকেই বলছি, বারবার করে একটু সর্দি কাশি জ্বর হচ্ছে ছোট বাচ্চাদের, একটু অ্যালার্জিক ব্রঙ্কাইটিস বা উইজিং যেটাকে বলা হয়, যেখানে আমাদের শ্বাসকষ্ট বা ওই নেবুলাইজার বা ইনহেলারের দরকার পড়তে পারে, ওই ধরনের বাচ্চারা একটু বেড়েছে। এখন কিন্তু ঠান্ডার সময় একটু হয় পিকনিক বা আউটিং একটু বেড়ে যায়। ঠান্ডার সময় যখন পিকনিক আউটিং বেড়ে যায়, তখন কিন্তু একটু বাইরের খাবারও বাড়ে। এই জন্য কোনো কোনো বাচ্চার পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা বা টাইফয়েড নিয়েও আসছেন। এই ছাড়া এখন মানে ফিঙ্গার্স ক্রস, কিন্তু বাচ্চারা এখন ঠান্ডার সময় খুব বেশি যখন শীত পড়ে যায় বা খুব বেশি যখন গরম পড়ে, যখন টেম্পারেচার ফ্লাকচুয়েশন হয় না, তখন কিন্তু বাচ্চারা ভালো থাকে না। এই জন্য এই যে শীত পড়ছে, যখন একটু ডিসেম্বর মাসটা 15 তারিখে পরে হয়তো মানে টেম্পারেচার ফ্লাকচুয়েশন যখন কমবে, তখন কিন্তু শরীর খারাপের সংখ্যাটা অনেকটা কমে যাবে। হ্যাঁ, তো বাবা মায়েরা আগে থেকে কিভাবে বুঝবে যে কিরকম প্রিকশনস রাখা উচিত, অর্থাৎ কি কি লক্ষণ দেখে তারা বুঝতে পারবে যে সেই সময় তাদের বাচ্চাদেরকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া উচিত বা কিছু? দেখুন, ফার্স্ট অফ অল প্রিকশনস ছোট বাচ্চার ব্যাপারে আপনি যেটা করতে পারেন, যে বাচ্চাগুলো স্কুল যাচ্ছে না, যে বাচ্চাগুলো 2 বছরের নিচে বা 3 বছরের নিচে আছেন, বাড়িতে আছেন, বাড়িতে কিন্তু দেখুন এয়ার পলিউশন যেটা শুধু বাইরে হয় তা নয়, এয়ার পলিউশন কিন্তু বাড়ির ভিতরে হতে পারে। এই জন্য এটা খেয়াল রাখতে হবে যে বাড়ির মধ্যে কিন্তু খুব বেশি ধুলো বা খুব বেশি ধূপকাঠি এই জিনিসগুলো ইউজ না করা হয়। বা অনেক সময় আমাদের শহরে দেখা যায় না, কিন্তু অনেক পেশেন্টরাই আমাদের কাছে আসেন যারা গ্রামে গঞ্জে থাকেন, ওখানে কিন্তু উনুনে রান্না করা হয়। উনুনে রান্না যখন করা হয়, তখন কিন্তু ওই ধোঁয়াটা যখন বাড়িতে ঢুকে, বাচ্চাদের কিন্তু ওই ধোঁয়ার জন্য অনেকটা অসুবিধা হতে পারে। এই ধুলো, ধুনো, স্ট্রং স্মেল, সিগারেট, কুকুর বেড়ার লোম, পশু পাখি, ইভেন ডিওডোরেন্ট, মানে স্ট্রং স্মেলস, এইগুলো থেকে কিন্তু বাচ্চাদের একটু আলাদা রাখাই ভালো। বাচ্চারা যখন বড় হয়ে যায় 5 বছর 6 বছর, এই পলিউশনে কিন্তু আমি সবসময় আমাদের পেশেন্টদের অ্যাডভাইস করি, বাইরে যখন বেরোবেন একটা 3 ply মাস্ক পরে বেরোবেন। 3 ply মাস্ক পরে বেরোলে কি হবে, যে অ্যাটলিস্ট ধুলো বালি যেটা আছে শরীরের মধ্যে ঢুকছে না। এটা ছাড়া তো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাচ্চাদের মধ্যে থাকা উচিত। বাইরের খাওয়া দাওয়া যতটা পারা যায়, পুরোপুরি তো বন্ধ করা যায় না, কিন্তু যতটা পারা যায় কম করা উচিত। আর এর সাথে মানে যদি এরকম দেখা যায় কি বাচ্চার জ্বর হয়েছে 2 দিন 3 দিন হয়ে গেল, জ্বর কমছে না, বা বারবার করে সর্দি কাশি হচ্ছে, বা এরকম দেখা যাচ্ছে যদি বাচ্চা একদমই খাচ্ছে না, বাচ্চা নিতিয়ে পড়েছে, বাচ্চার
পেচ্ছাপ কমে গেছে, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটাল বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। একদমই তাই। ডক্টর যেমনটা বললেন, যেখানে শুধুমাত্র আউটডোর নয়, ইনডোরেও কিন্তু অনেক রকম প্রিকশনস রাখা উচিত। বাবা মায়েদের পরিষ্কার পরিচ্ছন্ন, পাশাপাশি কিন্তু ধূপকাঠি, যেমনটা বললেন ডক্টর, ধূপকাঠি এবং সমস্ত রকম অর্থাৎ যাবতীয় যাতে কোথাও কোনো ধুলোবালি না থাকে, যেই বিষয়গুলো থেকে বাচ্চাদের অ্যালার্জি হতে পারে বা ঠান্ডা লাগার প্রবণতা আরো বাড়তে পারে। এবং আরো একটি প্রশ্ন রয়েছে ডক্টর, যে এই যেই রোগগুলোর কথা আপনি বললেন, তার লক্ষণও আপনি বলে দিলেন যে কি কি দেখা যায় বা দেখা যেতে পারে, সেক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে? দেখুন, সর্দি কাশি জ্বরে কিন্তু খুব একটা বেশি চিকিৎসা নেই, এটা কিন্তু আমি আমাদের পেশেন্টদেরও বলি। যদি দেখেন শুধু সর্দি কাশি আছে, বাচ্চা জ্বর নেই, বাচ্চা হয়তো এখন কাশছে একটু, কিন্তু আদারওয়াইজ বাচ্চা হাসি খুশি আছে, আপনার বাচ্চা খেলাধুলা করছে, আপনার বাচ্চা অ্যাক্টিভ আছে, মোটামুটি খাওয়া দাওয়া করছে, ইউরিন নর্মাল হচ্ছে, তাহলে অত টেনশন করা কিছু নেই। কেন এই সিজনে আপনি এই আমাদের কয়েকদিন আগেই কাফ সিরাপ নিয়ে একটা কেলেঙ্কারি হলো আর কি, সবাই তখন জানতে পারলো কি কাফ সিরাপ, যেটা আমরা শুরু থেকেই বলে আসি, কাফ সিরাপ খুব একটা বেশি কাজ করে না। একবার যদি একটা বাচ্চার সর্দি কাশি জ্বর হয়, তাহলে কিন্তু মিনিমাম 2 থেকে 3 সপ্তাহ একটা কাশি থাকে। জ্বর সব থেকে আগে কমবে, সর্দি তারপরে কমবে, কাশিটা কমতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে। এই কাশির জন্য কিন্তু বিদেশে যদি কোথাও যায়, এই ইউকে ইউএসএ তে মানে ওনারা কিছু প্রেসক্রাইব করেন না, ওনারা শুধু বলেন একটু গরম জল খাও, একটু বড় বাচ্চা হলে একটু লজেন্স শোষো, আর কিছু করতে হবে না। কাফ সাপ্রেশন কিন্তু খুব একটা মানে ভালো কাজ করে না। এবার এই যে কাশি হচ্ছে, কাশতে কাশতে কিন্তু অনেক বাচ্চারাই এখন কমপ্লেন করছে, অনেক মা বাবারই আসছে, বলছে রাত্রিবেলা কাশতে কাশতে ঘুম ভেঙে যাচ্ছে, রাত্রিবেলা বাচ্চারা ঘুম থেকে উঠে পড়ছে, খাবার খেতে খেতে কাশতে কাশতে একটু কাশি হলো, পুরো খাবারটাই বমি করে দিল। কিন্তু এই কাশির পুরোপুরি চিকিৎসা কিছু নেই। যদি আপনি ডক্টরের কাছে যান আর ডাক্তার দেখে বলে কি আপনার চেস্ট ক্লিয়ার আছে, চেস্টে কোনো কফ নেই, তাহলে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, ওই কাশিটা আপনি ওষুধ দিলেও 2 থেকে 3 সপ্তাহ লাগবে, ওষুধ না দিলেও 2 থেকে 3 সপ্তাহ লাগবে। ওষুধ দিলে হয়তো 20 to 30% কমবে। এর সাথে আপনি একটু গরম জল খাওয়াতে পারেন, একটু গলা সুদিং এর জন্য হানি দিতে পারেন, বুকে একটু উইক্স বা একটু সর্ষে তেল বা ঘি লাগাতে পারেন, গলাটা যেহেতু গরম থাকে একটু হালকা করে রুমাল চাপিয়ে রাখতে পারেন। এই জিনিসগুলো করলে অনেকটা রিলিফ পাবে আর কি বাচ্চারা। অর্থাৎ কাপ সিরাপের বিকল্প হিসেবে এগুলো আপনি বলছেন, এগুলো করলে মোটামুটি ঠিক হয়ে যাবে। তবে এই সমস্ত সমস্যাগুলো যদি একবার হয়ে যায়, সেক্ষেত্রে কোনো ভ্যাকসিন রয়েছে? দেখুন, গভর্নমেন্ট শিডিউলে যতগুলো ভ্যাকসিন আছে সব ভ্যাকসিনই নেওয়া উচিত। তার সাথে যেহেতু সর্দি কাশি জ্বর হচ্ছে, এখন আমরা দেখছি কি বাচ্চাদের সর্দি কাশি জ্বর হয়ে অনেক বাচ্চারই কিন্তু ইনফ্লুয়েঞ্জা ইনফেকশন হচ্ছে। মেনলি এটা কিন্তু ঠান্ডার সময় বা এটা কিন্তু ওই বৃষ্টির সময় হয়, যখন সিজন চেঞ্জ হয়। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যদি কেউ পারে, এখনো গভর্নমেন্ট শিডিউলে নেই, যদি কেউ পারে তাহলে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নিয়ে নেওয়া উচিত। এর সাথে এখন কিন্তু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের দাম অনেকটা কমে গেছে, যেহেতু একটা ট্রাইভ্যালেন্ট ভ্যাকসিন এসছে, যেটা অনেকটা অ্যাফোর্ডেবল হয়ে গেছে এখন। এর সাথে যেহেতু আমি বললাম কি বাইরে খাওয়া দাওয়া হলে কিন্তু পেটের ইনফেকশনের চান্স খুব বেশি। তো পেটের ইনফেকশনের চান্স যদি বেশি থাকে, তাহলে দুটো ইনফেকশন যেটা খাওয়ার থেকে হয় বাইরের, একটা হচ্ছে টাইফয়েড আর একটা হচ্ছে চিকেন পক্স, একটা হচ্ছে টাইফয়েড আর একটা হচ্ছে হেপাটাইটিস এ, যেটা জন্ডিস। এই দুটো ভ্যাকসিন যদি পারেন নিয়ে নিতে পারেন। আর চিকেন পক্সও ঠান্ডার সময় একটু বেশি হয়, চিকেন পক্স ভ্যাকসিনও গভর্নমেন্ট শিডিউলে নেই। এই 4টে ভ্যাকসিন কিন্তু যদি গভর্নমেন্ট শিডিউলে না নেওয়া থাকে, যদি পসিবল হয় প্রাইভেট থেকে নিয়ে নিতে পারেন। এটা ছাড়া আমাদের কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন, এখন আপনি জানেন সব বাচ্চাকেই কিন্তু, যে বাচ্চা আজকে জন্মাচ্ছে সব বাচ্চাকেই কিন্তু গভর্নমেন্ট বিনামূল্যে নিউমোনিয়া ভ্যাকসিন দিচ্ছে। কিন্তু যেই বাচ্চাদের বয়স আজকে 7 বছর 8 বছর, যারা এই ভ্যাকসিন ইন্ট্রোডাকশনে আগে ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে গেছে, এরা কিন্তু নিউমোনিয়া ভ্যাকসিন পাননি। এই জন্য যাদের বাচ্চাদের বড় বাচ্চা একটু 8 বছর হলো 10 বছর হলো নিউমোনিয়া ভ্যাকসিন নেওয়া নেই, এরা কিন্তু প্রাইভেট চেম্বার থেকে সিঙ্গেল ডোজ নিউমোনিয়া ভ্যাকসিন নিয়ে নিতে পারেন। তাতে কিন্তু সারা জীবন ওই নিউমোনিয়ার জীবাণুগুলো থেকে প্রোটেকশন থাকবে। আচ্ছা, অনেকেই, আমি বড়দের কথা বলছি, যেখানে বড়দেরকে বলতে শোনা গেছে মূলত যে আমার অ্যালার্জির প্রবলেম রয়েছে, ছোটবেলা থেকেই রয়েছে। তো সেক্ষেত্রে ছোটবেলায় কি করলে সেই অ্যালার্জির প্রবলেমটা ভবিষ্যতে সেরকম বড় আকার ধারণ করবে না? কারণ অনেকেরই রয়েছে ডাস্ট অ্যালার্জি, স্কিন অ্যালার্জি, বিভিন্ন রকম অ্যালার্জি। তো কি করে সেই সমস্যাটা ছোটবেলাতেই কিওর করা যেতে পারে? দেখুন, দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং হিয়ার, এখানে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। যদি একটা বাচ্চা আজকে জন্মায় আর মা ওকে 6 মাস অবধি বুকে দুধ খাওয়ায়,
তাহলে কিন্তু ফিউচারে অ্যালার্জির সমস্যা, বারবার করে বুকের ইনফেকশন, পেটের ইনফেকশনের সমস্যা, ফিউচারে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখ, এগুলো কিন্তু প্রোটেক্ট করতে পারে আর কি। ব্রেস্ট ফিডিং এরম একটা জিনিস যার মানে ইট ইজ ফ্রি অফ কস্ট, কিন্তু ইট ইজ মানে এটা কস্ট দিয়ে বলা যায় না আর কি। ইট ইজ মানি ক্যান নট বাই ইট। এরম একটা ব্যাপার। এখন অনেক মারাই হচ্ছেন ওয়ার্কিং মাদার, এখন অনেক মারাই কিন্তু অফিস জয়েন করতে হবে, আমাদের কাছে আসেন, বলেন কি আমাদের কিন্তু যদি একটু প্যাকেটে দুধ বা ডাব্বা দুধ দেওয়া যায় তাহলে কিন্তু ভালো। কিন্তু বাচ্চার জন্য, আপনার বাচ্চার জন্য সব থেকে ভালো যে জিনিসটা হচ্ছে ব্রেস্ট ফিডিং। যদি ব্রেস্ট ফিডিং 6 মাস অব্দি করা যায় তাহলে কিন্তু অ্যালার্জি টেন্ডেন্সি অনেকটা কম হয় বড় হয়ে। এর ছাড়া কিন্তু একটা জেনেটিক ফ্যাক্টর তো আছেই। যাদের বাবা মার সর্দি কাশি জ্বরের টেন্ডেন্সি আছে তাদের কিন্তু বাচ্চাদের একটু হওয়ার টেন্ডেন্সি। সেটাও ছোটবেলাতে কোনোভাবে কিওর করা সম্ভব নয়? ওটা শুরু থেকে একটু মানে বাঁচিয়ে রাখা, একটু ধুলো বালি এগুলো থেকে বাঁচিয়ে রাখা। কিন্তু যেটা মানে আমি নিজে বাবা হয়ে বলছি আর কি, পুরোপুরি ওটা সম্ভব হয় না। যতই মানে আমি পেডিয়াট্রিক্সে যেটা বলি আমরা, ইট ইজ ভেরি ইজি টু প্রিচ বাট ইট ইজ ভেরি হার্ড টু ফলো। আমি চেম্বারে অনেক জ্ঞান দিতে পারি কিন্তু নিজের বাড়িতে ওটা কাজে লাগাতে পারি না। এই জন্য ব্যাপারটা হচ্ছে যতটা পারবেন খেয়াল রাখবেন। যাদের সিভিয়ার অ্যালার্জি হয় ছোটবেলা থেকেই কিন্তু অ্যাটোপিক ডার্মাটাইটিস বলে একটা রোগ হয়, মানে চামড়াতে অ্যালার্জি কিয়ে চামড়া উঠে যায়, চামড়া লাল হয়ে যায়, বডি লোশন লাগাতে হয়। এই জিনিসটাই বড় হতে হতে এটা চামড়া অ্যালার্জি হলো, একটু পরে আমরা যেরকম বললাম অ্যালার্জিক রাইনাইটিস মানে নাকে অ্যালার্জি হয়, আর ফিউচারে ওটা গিয়ে অ্যাজমা হতে পারে। এখানে কিন্তু একটা জিনিস ভালো আছে, 3 বছরের নিচে যাদের কিন্তু সর্দি কাশি বা হাঁপানি অ্যালার্জি টেন্ডেন্সি থাকে, বড় হতে হতে 70 to 80% কমে যায় 7 to 8 ইয়ার্সে। কিন্তু যাদের 3 বছরের পরে এই জিনিসগুলো শুরু হয় তাদের কিন্তু এটা চান্স থাকে এটা লাইফ লং পারসিস্ট করা বা অনেক দিন ধরে ভোগানো। অ্যালার্জির কিন্তু চিকিৎসা হচ্ছে চশমার মতন, মানে অ্যালার্জি ক্যান নট বি কিওর্ড, অ্যালার্জি ক্যান বি কন্ট্রোল। চশমা পড়লে কিন্তু আমার চোখ ঠিক হয়ে যাচ্ছে না, চশমা পড়লে আমার কাজ চলছে আর কি। অ্যালার্জি ওরমই, আমরা ওষুধ দিয়ে কন্ট্রোলে রাখতে পারি কিন্তু পুরোপুরি কিওর হয়তো করতে পারি না। তাহলে সেক্ষেত্রে ওষুধ কখনো ছাড়া যাবে না? না, এরকম কোনো ব্যাপার নেই। যেরকম আমার দেখুন, আমার নিজের অ্যালার্জিক রাইনাইটিস আছে, নাকের অ্যালার্জি আছে আর কি। আমাকে গরমের সময় আমার কিছু লাগে না, গরমের সময় আমার কিছুই দরকার পড়ে না। যেই এই দীপাবলি বা কালী পুজো যায়, যখনই বাজি ফাটে তখন থেকে আমার নাক দিয়ে জল পড়তে শুরু করে, তখন থেকেই আমি মাস্ক ইউজ করতে শুরু করি আর কি। বাইরে মাস্ক পরি, চেম্বারেও মাস্ক পরি। আর দরকার পড়লে এই বয়স এই ইয়েতে আমাকে 3 মাস হয়তো ওই মন্টেলুকাস লেভোসিট্রিজিন কম্বিনেশন প্লাস নাকে একটা স্টেরয়েড নিতে হয়। তো বড় হলে জিনিসটা কমে। এটা কিন্তু ছোটবেলায় যেটা আমার ছিল, আমার হয়তো শ্বাসকষ্ট হতো, আমাকে ইনহেলার নিতে হতো, এই জিনিসগুলো অনেকটা এখন কমেছে কিন্তু পুরোপুরি কন্ট্রোলে এখনো আসেনি। বাট প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দ্যান কিওর। তো এই জন্য আমাদের এক্সপোজারটা যতটা পারি কমাতে হবে। আবার বলা খুব ইজি, কিন্তু যেটা আপনি বাড়িতে করতে পারবেন, হয়তো স্কুলে কিন্তু কি করে করবে কেউ, বা প্লে গ্রাউন্ডে বাচ্চা যখন খেলবে তখন তো ধুলোবালি উড়বেই, কিন্তু যতটা পারবেন একটু প্রোটেকশনে রাখবেন আর কি। অনেকে থাকে যে এই রোগগুলোকে ছোটবেলায় সেভাবে পাত্তা দেয় না, সেক্ষেত্রে যদি একটা বয়স অবধি এই রোগগুলো থেকে যায় কতটা বিপজ্জনক হতে পারে? দেখুন, পাত্তা না দেওয়ার ব্যাপার, আমরা অনেক লোকই এখন কিন্তু এখনো মানে এই এজেও কিন্তু কাউকে যদি বলি কি আপনার বাচ্চা একটু অ্যালার্জি টেন্ডেন্সি আছে, আপনি এই ইনহেলারটা ইউজ করবেন আর কি, তো অনেক লোকই কিন্তু ইনহেলার পছন্দ করে না। এবার বলে ইনহেলার দিচ্ছেন, ইনহেলার দিলে তো সারা জীবন লেগে যেতে পারে। এটা কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। বাচ্চাদের যেরকম বললাম 3 বছরের নিচে যদি কারো সর্দি কাশি টেন্ডেন্সি বেশি হয়, এরকমও দেখা গেছে 3 মাস শুধু দিয়ে ওটা কন্ট্রোলে নিয়ে আসা গেছে, তারপরে সারা জীবনই ইনহেলার আর লাগেনি। তো ওষুধ যদি না দেন তাহলে কিন্তু বাচ্চা বড় হবে, একটু ভুগতে ভুগতে বড় হবে, কোনো অসুবিধা নেই, হয়তো অনেক সময় মুখের ওষুধেও কন্ট্রোল হয়ে যেতে পারে। কিন্তু যেরকম আমি বললাম, আবার চশমা দিয়েই বোঝাবো, আমি চশমা পরে রাস্তায় বেরোতেই পারি, কিন্তু এরকম একটা চান্স থাকে কি আমি রাস্তায় গাড়ি ঘোড়া দেখতে পারলাম না, ধাক্কা খেয়ে গেলাম। এখানেও একই ব্যাপার, হয়তো ইনহেলার দিয়ে আপনার বাচ্চা ভালো থাকবে, যেরকম চশমা পরে আমি ভালো আছি। ইনহেলার যদি না দেয় কেউ, যদি কেউ অ্যাডভাইস ফলো না করে, তাহলে এর শ্বাসকষ্ট হয়ে হসপিটালে ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থেকেই যাবে আর কি। মানে সেটা একটা সময়ের পরে গিয়ে এগুলো বড় আকার ধারণ করতে পারে। ইউজুয়ালি বাচ্চাদের অ্যালার্জি কিন্তু ছোটবেলায় যতটা থাকে, যেহেতু ওদের লাংস সাইজ খুব ছোট, এই জন্য ওদের শ্বাসকষ্ট একটু বেশি হয়। যেই আস্তে আস্তে করে বাচ্চারা বড় হয়, এই অ্যালার্জি টেন্ডেন্সি গুলো অনেকটা কমে যায়, যেহেতু শরীরের মাপটাও বাড়ছে, লাংস সাইজটাও বাড়ছে। তো এটা কিন্তু লং টার্ম যে
খুব বেশি আপনি আজকে দিলেন না, বাচ্চা তো বড় হবে তখনও, কিন্তু বড় হলে এটা আস্তে আস্তে কমে যেতে পারে, যে বাড়বে তা নয়, কিন্তু হ্যাঁ যদি কন্ট্রোলে রাখতে পারেন তাহলে এর থেকে ভালো আর কিছু হয় না। একদমই তাই। এবং ভবিষ্যতে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে এবং এই দূষণ নিয়ে সচেতনতা বাড়ানোর জন্য ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে? দেখুন, ফার্স্ট মানে এটা তো বেড়েছে আমাদের ফল্টেই আর কি, মানে আমাদের যত আমাদের সিভিলাইজেশন বাড়ছে এটা কিন্তু ততটাই আমাদের দেখছি আমরা পলিউশন বাড়ছে আর কি। এবার আমরাই সব পেড় কেটে দিয়েছি, আমরাই এত গাড়ি ঘোড়া মানে বাস এইগুলো সব বাড়িয়েছি আর কি। তো এটা কিন্তু মানে আমি হয়তো অ্যাডভাইস দিতে পারি, কিন্তু এটা তো গভর্নমেন্ট লেভেল থেকেই হওয়া উচিত, যেটা হয়তো যেটা দিল্লিতে এখন করেছে, এই যখন ঠান্ডা পড়বে বা যখন পলিউশন বাড়বে তখন হয়তো এই কনস্ট্রাকশন যেগুলো হচ্ছে আর কি, বা কোনো একটা বাড়িকে ভাঙবে, এই জিনিসগুলো কিন্তু একটু আটকে রাখা উচিত, যেহেতু ওখান থেকেই মেনলি যে আমাদের PM2.5 যেটা আমরা পড়ি আর কি, পার্টিকুলার ম্যাটার, ওটা ওখান থেকেই কনস্ট্রাকশন সাইট থেকেই বেরোয়। প্লাস গাড়ির পলিউশন আন্ডার চেক রাখা, স্ট্রিক্ট রেগুলেশন আনা, যতটা পারা যায় পেড় মানে ট্রিজ প্ল্যান্ট করা। আর বাকি এছাড়া তো অনেকগুলোই আছে যেটা পুরোপুরি ডিসকাস এখন করা যাবে না, কিন্তু মিনিমাম এই জিনিসগুলো করলে, যেরকম আমাদের পলিউশন লেভেল আর চাইনার পলিউশন লেভেল কিন্তু 5 বছর আগে অব্দি একদম একই ছিল, কিন্তু এখন ওরা অনেকগুলো সাইন্টিফিক নিয়ে এসে নিজের পলিউশন লেভেলটা অনেকটা কমিয়ে দিয়েছে। হয়তো আমাদের সরকারও করতে পারবে এটা, আমাদেরও সহযোগিতা করতে হবে। একদমই। বাবা মায়েদের জন্য কি বলবেন, যে বাবা মায়েদের জন্য যারা নতুন বাবা মা হয়েছে মূলত তাদের জন্য কি বলবেন? দেখুন, নিউবর্ন বেবিসদের তো এখনই বলা খুব মুশকিল যে ফিউচারে মানে হবে কিনা, কতটা যত্নে রাখতে হবে বা কি নিউবর্ন বেবি। বিষয়গুলো দেখুন, মাথায় রাখতে হবে? নিউবর্ন বেবি তো এখন বাড়িতেই থাকবে, নিউবর্ন বেবি তো আর বাড়ি থেকে বেরোয় না। নিউবর্ন বেবি যেটা করতে হবে মেনলি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যতবার বাচ্চাকে হাত দেওয়া হয় বা হাতটা স্যানিটাইজ করা, বাড়িতে যে রুমে বাচ্চা থাকছে আর কি নিউবর্ন বেবি, ওখানে কিন্তু কেউ বাইরের জুতো বা বাইরের জামা কাপড় পরে না যাওয়া, বা আমিও যখন বাড়ি যাই আর কি, আগে নিজে ফ্রেশ হয়েই জামা কাপড় চেঞ্জ করি তারপরে বাচ্চার কাছে যাই, এই জিনিসটা ফলো করা, তাহলে বাচ্চার কাছে কোনো পলিউশন বা কোনো ইনফেকশন নিয়ে যেতে পারবেন না আপনি। প্লাস বাচ্চাকে যতটা পারবেন, ছোট বাচ্চাদের অ্যাটলিস্ট উইদিন 6 মান্থস যারা আছে, মানে বাড়িতেই রাখার চেষ্টা করবেন, খুব বেশি মানে বাইরে নিয়ে যাবেন না, যেহেতু বাইরের পলিউশন লেভেল খুব বেশি। এখন কিন্তু ঠান্ডার সময় যেটা হচ্ছে আমাদের সময়, আমরাও ফিল করি আর কি, সকালে যখন উঠছি যখন নাকটা বন্ধ বন্ধ থাকছে আর কি, যেহেতু বিকজ অফ দ্য ওয়েদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পলিউশন। তো ছোট বাচ্চাদের কিন্তু নেজাল স্যালাইন বলে একটা খুব ভালো ওষুধ পাওয়া যায়, যেটা নাকে দিলে যত নোংরা আছে, যত দাস বসে সবকিছুই পরিষ্কার করা যায়। তো নেজাল স্যালাইনটা দিনে 2-3 বার করে দিতে পারেন। অতি অবশ্যই সরকারি নেবেন বা গভর্নমেন্টে নেবেন, সমস্ত রকমের ভ্যাকসিনগুলো কভার করে রাখবেন, তাহলে কিন্তু খারাপ ইনফেকশনগুলো হওয়ার চান্স খুব কম। আর একটা ব্যাপার হচ্ছে 5 বছর অবধি ট্রাই করবেন বাচ্চাকে বয়েল ওয়াটার খাওয়াতে। 5 বছর অবধি যদি বয়েল ওয়াটার খাওয়ানো যায়, যেহেতু একবার যদি জলের থেকে পেট খারাপ হয়, পেট খারাপ যদি একবার হয় কিন্তু তারপরে বারবার হবে, কারণ একবার যদি হাত ভেঙে যায় আর ওখানেই যদি বারবার করে আঘাত লাগে তাহলে কিন্তু বারবার করে হাত ভেঙে যেতে পারে। একই ব্যাপার, একবার যদি কারো ডায়রিয়া হয় তাহলে ডায়রিয়া বারবার হওয়ার চান্স খুব বেশি বেড়ে যায়। এই জন্য পরিষ্কার জল খাওয়ানো ভেরি ইম্পর্টেন্ট। এর সাথে আমরা যেটা বলছিলাম সাউন্ড পলিউশন কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টে অনেক ক্ষতি করে। আমরা দেখছি এখন কি খুব বেশি আওয়াজের জন্য অ্যাংজাইটি, ডিপ্রেশন এইগুলো বাচ্চার মধ্যে বেড়ে যাচ্ছে। এই জন্য একটা শান্ত পরিবেশ খুব জরুরি। আমি যখন একটা জায়গায় বসে পড়ছি, আমার যদি আশেপাশে শান্ত থাকে, আমি যদি পড়তে পারি, তাহলে জিনিসটা আমার মাথায় ঢুকবে। কিন্তু যদি আশেপাশে এতটাই আওয়াজ থাকে যে আমি কনসেন্ট্রেট করতে পারছি না, এটাও কিন্তু আমাদের দেখা উচিত। আমাদের রাস্তাঘাটে কিন্তু আননেসেসারি হংকিং খুব বেশি হয়, ঠিক আছে, যেটা কিন্তু আপনি যদি একবারও বিদেশ যান দেখবেন এত হর্ন কোথাও বাজায় না। এই জিনিসটা কিন্তু গভর্নমেন্টের করা উচিত, সবাইকে একটু বোঝানো উচিত, হয়তো এটা নিয়ে প্রচার করা উচিত। সাউন্ড পলিউশনও কিন্তু বাচ্চাদের জন্য ক্ষতিকারক, ব্রেন ডেভেলপমেন্টে প্রবলেম করে, আর এটা থেকেও বাচ্চাদের বাঁচানো যতটা সম্ভব আমাদেরই কাজ। আমরা বাবা মা হয়ে আমাদেরই কাজ হচ্ছে আমাদের বাচ্চাদের বাঁচানো, যতটা পসিবল হয় করা উচিত। একদমই। আরেকটি বিষয়, আপনি তো আউটডোরের ব্যাপারটা বললেন, এবং পাশাপাশি কিন্তু আমরা দেখা যায় যে বাচ্চাদেরকে মোবাইল দিয়ে দেওয়া হয় ছোট বয়স থেকে, এবং সেখানেও কার্টুন বা যাবতীয় যা কিছু, সেটাও তো একটা অনেকটাই ক্ষতিকর। একদমই তাই।
তো এখানে যেটা বলছি আমি এটা বলতেই যাচ্ছিলাম আর কি, দিস ইজ অলসো ওয়ান লেভেল অফ পলিউশন, ইট ইজ মাইন্ড পলিউশন। সো আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বা ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্স বলেছে 2 বছরের নিচে কিন্তু মোবাইল বা টিভি স্ক্রিন দেখানো যাবে না। এখন আমাদের যেটা হচ্ছে, সবাই বিজি হয়ে গেছে, একটু বাচ্চা কানলো, বাচ্চার হাতে একটু মোবাইল দিয়ে দিল, বা আমি যদি চেম্বারে ভ্যাকসিন দিতে যাই, বাচ্চাকে একটু ধরি, বাচ্চা তো আমাকে দেখে কাঁদে, বাচ্চা জানে কি এই লোকটা ভ্যাকসিন দেয়, তার সামনে মোবাইল চালিয়ে দেওয়া। মোবাইল চালিয়ে কিন্তু বাচ্চা শান্ত হয় না, কিন্তু বাবা মার একটু মনের হলো কি হ্যাঁ একটু ভিডিও দেখ, একটু ভিডিও দেখ। এই যে ভিডিও, এই যে স্ক্রিন থেকে লাইট পড়ে ডাইরেক্ট আপনার চোখে যাচ্ছে আর ব্রেনে যাচ্ছে, এটা কিন্তু ব্রেনে এফেক্ট করে। এটা কিন্তু এখন দেখা যাচ্ছে, বারবার করেই আমরা বলছি, এতগুলো কেস হচ্ছে, অটিজম, এডিএইচডি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ ডিলে, এইগুলো কিন্তু অনেকটাই এই মোবাইল স্ক্রিনের জন্য। যতটা পারবেন মোবাইল স্ক্রিন কম দেখাবেন। মোবাইল তো একদমই নয়, যদি দেখাতে হয় তাহলে টিভি ইজ আ সেফার অপশন, বিকজ টিভি একটু দূরে থাকে। টিভি একটু দূরে থাকলে চোখে যে প্রভাবটা পড়ে, চোখ যে অসুবিধা হয়, এই জিনিসগুলো কিন্তু কম হয়। আর এখন কিন্তু এই যে মাইন্ড পলিউশন হচ্ছে বিকজ অফ দ্য টিভি, বিকজ অফ দ্য মোবাইলস। এবার মোবাইলসেও কিন্তু দেখবেন একটা বড় ভিডিও কেউ দেখলো, তার থেকে বাচ্চারা রিলস স্ক্রোল করছে, বাচ্চার সামনে ফোন দিয়ে দিয়েছে, বাচ্চা এরম করে রিলস স্ক্রোল করছে। এই 10 সেকেন্ডে ভিডিও, 10 সেকেন্ড বা 20 সেকেন্ডে রিল, তার জন্য কিন্তু ওর কনসেন্ট্রেশন পাওয়ারও ডেভেলপ করছে না। ও হয়তো একটা জিনিস ভালো লাগলো না, একটা টিক মেরে দিল, উপরে চলে গেল। রিলস আর পয়জনিং আওয়ার মাইন্ডস অ্যাজ ওয়েল, মানে আমাদেরও ব্রেন আর একটু ফাংশনাল কমে গেছে। দ্যাট ইজ আ ডেভেলপিং ব্রেন, আর আমাদের কিন্তু ডেভেলপিং ব্রেন, ওদের ব্রেন নিয়ে কিন্তু সারা জীবন চলতে হবে। এই জন্য যতটা পারবেন মোবাইল কম দেবেন, 2 বছরের নিচে একদমই নয়, 2 বছরের নিচে দিলেও যতটা পারবেন রেস্ট্রিক্ট করবেন। একদমই তাই। যেই বিষয়গুলো ডক্টর বললো প্রত্যেকটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে বাচ্চাদের আমরা জানি ওয়াটার পলিউশন, সাউন্ড পলিউশন, এয়ার পলিউশন, পাশাপাশি মাইন্ড পলিউশন যেটা ডক্টর বললেন, এবং তার জন্য বাচ্চাদেরকে মোবাইলের থেকে একেবারেই দূরে রাখুন, এবং পাশাপাশি টিভি দেখাটা অতটাও ক্ষতিকারক নয়, তবে মোবাইলের থেকে দূরে রাখবেন। এবং যা যা বললেন, ছোট বাচ্চাদের যারা সদ্য বাবা মা হয়েছেন তাদের জন্য যেই টিপস ডক্টর দিলেন সেগুলোকে ফলো করুন, এবং যারা অলরেডি, যাদের বাচ্চা মোটামুটি বড় হয়েছে, তাদের জন্য কি কি করা উচিত সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আমরা শুনলাম। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার ডক্টর। নমস্কার।